সংবিধান মানেই আইন। ইংরেজরা আইন প্রণয়ন করে, জনগণ গঠনতন্ত্র তৈরি করে। সংবিধান মানেই হচ্ছে ঔপনিবেশিক শাসন। লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে। আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের জুলাই ঘোষণাপত্রের দাবিকে দেশের নতুন গঠনতন্ত্র উল্লেখ করে এমন মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামাসঙ্গীত, দুর্দান্ত শ্যামাসঙ্গীত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক গোলটেবিলে অংশ নেন এই রাষ্ট্রচিন্তক। অনুষ্ঠানে তিনি বলেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের বিরোধিতাই সংস্কৃতির মূল চরিত্র। সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে জনগণের অবস্থান। এটা বাঙালি জাতিবাদের পাশাপাশি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধেও অবস্থান। আর ইসলামে জাতিবাদের স্থান নেই। আমাদের লড়াই শেষ হয় নাই, ফলে আমাদের মতো দুর্মুখদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। যদি আমি একটু কঠোর কথা বলে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা এটাও যেন বলতে পারি। শেষ যে কথাটা, কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি। এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। বিদ্যমান সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাই এই সংবিধানের অধীনের বর্তমান সরকারকে বৈধ মনে করেন না ফরহাদ মাজার। গণ অভ্যুত্থান নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি। গণ অভ্যুত্থানের শেষে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বহাল রাখা হয়েছে, তেমনটি মনে করেন না এই রাষ্ট্রচিন্তক। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষী দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। ফলে ব্যক্তির নাগরিক অধিকার, ব্যক্তির অন্যান্য যেসব অধিকার, সেটা সমাজ রক্ষা করে, এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটিক, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। অনুষ্ঠানে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত সরকার না বলার দাবি জানিয়েছেন তিনি। এই সরকারের অনেক সমালোচনা আমি জানি যে এখানে আপনারা অনেকে করবেন, আমি নিজেও সারাদিনই করি, যদিও আপনারা মনে করেন যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ হওয়াটা খুব না, খুব অপরাধ না। যদি একটা সরকার দেশের মানুষের পক্ষে থাকে এবং আমরা তাকে ক্রিটিক্যাল সমর্থন দিচ্ছি, আবার তার যে সকল কাজে ভুল আছে আমরা সেই ভুলগুলো সমালোচনা করছি। এই সরকার তো একটা এক্সেপশনাল সরকার। ফলে আমরা যদি সরকারের পক্ষেও থেকে থাকি, তাহলে আমরা বাংলাদেশের সবচেয়ে এক্সেপশনাল, সবচেয়ে গৌরবজনক সরকার, যার পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন আছে, সেই সরকারকে সমর্থন করছি, এবং করছি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে। তাহলে এই সরকারকে সমর্থন করাটা আমাদের জন্য হচ্ছে এই মুহূর্তে একটা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন, কিন্তু আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। এই সরকারকে যে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এখন এই গণ অভ্যুত্থানের পরে এই সরকারের কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো আমি মনে করি রাজনৈতিক দল সহ সাংস্কৃতিক অঙ্গন সবাইকে এটা সমর্থন করতে হবে আমাদেরকে অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না। কেন অনির্বাচিত? বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট মানে আছে। জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার, যেমন ১/১১ সরকার, যেমন আওয়ামী লীগ সরকার। এই সরকার কিন্তু অবৈধ সরকারও না, এই সরকার আপনার জনসম্মতিহীন সরকারও না। এটা ঠিক যে এই সরকার ভোটের মধ্য দিয়ে আসে না, কিন্তু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যে যারা ক্ষমতায় আসে তারা ৩০ থেকে ৩৫% লোকের ম্যান্ডেট নিয়ে আসে।
আপনারা ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন 91 সালের পর থেকে যারা 2/3 পেয়েছে সংসদে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? 35 থেকে 37%। আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে এখনও পাবলিক সাপোর্ট আছে 70%-এর উপরে। তাহলে এই সরকার কেন অনির্বাচিত, কিংবা কেন অনির্বাচিত বলাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ান, ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী, যে আমরা নির্বাচিত সরকার আসার সম্পর্ক স্বাভাবিক করবো। দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা মানে অবৈধ সরকার চলছে, এই ধরনের অ্যানালজি। এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আমরা আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে, নির্বাচনে যাওয়ার চাপ থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, আপনার রাজনীতি আপনি করবেন, কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না। যে মানে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম, এই যে কালচারের প্রশ্ন, এটা একটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের। ডিসেম্বরের পরে নির্বাচন হলে বাংলাদেশে বিশৃঙ্খলা হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করেন সরওয়ার তুষার। তিনি বলেন, ডিসেম্বরের পরে যদি বিশৃঙ্খলা হয় তার দায় কার? যারা এই কথা বলেছেন অবশ্যই দায় তাদের নিতে হবে। যে সকল কারণে বাংলাদেশে বারবার রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে, এই যে এবার গণঅভ্যুত্থান করতে হলো, বারবার মানুষকে রাস্তায় নামতে হয়, প্রাণ দিতে হয়, এটার পেছনে আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা জড়িত বা দায়ী। তো সেটাকে বদলাতে হলে আমাদের কালচারাল পলিটিক্সটা বদলাতে হবে, সাংস্কৃতিক রাজনীতিটাকে বদলাতে হবে। এই কাজটা গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিছুদিন পর্যন্ত অনেকগুলো গ্রুপ এটা নিয়ে কাজ করেছে, তারা অনেকগুলো আলোচনার আয়োজন করেছে, এটা এখন একটু ভাটা পড়েছে। এখন এটা কেন জরুরি? এটা হয়তো ধরুন যে যারা এই কালকেই নির্বাচন চায় তাদের জন্য এটা জরুরি না, কিন্তু আমাদের জন্য এটা জরুরি। কেন? কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে থাকতে হবে এবং আবারও যেন বাংলাদেশে এই ধরনের সহিংস পরিস্থিতি কিংবা কোনো সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণকে নামতে না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। আমাদের তো এই দেশে থাকতে হবে। যেমন একটা দলের কাছে মনে হয় যে নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র, তো এটা একটা আমাদের কালচার, আমাদের পলিটিক্যাল কালচার। নিজেদের দলে গণতন্ত্র ঠিক নাই, একটা কোনো কমিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না, কিন্তু তারা দেশে গণতন্ত্র চান। কিন্তু গণতন্ত্র মানে আবার তারা বলছেন ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা, এবং ইলেকশনের মধ্যে কীভাবে বাংলাদেশে ইলেকশন হয় এটা আপনারা সবাই জানেন। আপনারা এখানে আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ মানুষ। আমরা রিসেন্টলি রাজনীতি করতে এসে এবং বিভিন্ন মানে লোকাল পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে এখানে মানে কেন তারা বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে ইলেকশনের জন্য এত মরিয়া, এটা স্থানীয় পর্যায়ে গেলে বোঝা যায়। নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে ও ইমাজিনেক্স ফাউন্ডেশনের মুখপাত্র ও নির্বাহী সদস্য মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী ফাতেমাতু জোহরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ। আজাদ ফারুক, জিটিভি নিউজ। ল্যান্ডসেটের একটা গবেষণা দেখা যায়